জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা ডাব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষার শেষ মুহূর্তের সেরা 10টা অঙ্ক করব। দেখো, তোমরা জানো আমাদের হাতে গোনা কয়দিন আছে, তাই এই কয়দিন আমরা একদম ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো একবার খালি দেখে নেব। ঠিক আছে, চলো কি আছে আজকের প্রথম প্রশ্নটা দেখি। কি বলেছে দেখো, আলিয়া গত 7 দিনে ফুলবাগান থেকে যথাক্রমে 12, 22, 32, 42, 52, 62 এবং 72টি ফুল তুলেছে। তার ফুল তোলার গড় কত ছিল? দেখো, খুবই সোজা সিম্পল একটা অঙ্ক। কি করতে হবে, দিয়ে দিয়েছে প্রথম দিন 12টা, তারপরের দিন 22টা, 32, 42, 52, 62, 72, এভাবে 7 দিনেও ফুল তুলেছে। তাহলে তার ফুল তোলার গড় কত? আমরা জানি সিম্পলি কি করব, এইগুলাকে যোগ করে 7 দিয়ে ভাগ করে দেবো। কিন্তু দেখো, এগুলাকে যদি আমরা যোগ করতে যাই, যোগ করার পরে 7 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের সময় লাগবে। আমি তাই তোমাদেরকে একদম শর্টকাটে কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। দেখো, আমরা যদি নর্মাল মেথডে আগে দেখি, নর্মাল মেথডে আমরা কীভাবে করতাম, এই 12 তার সাথে যোগ করতাম 22 যোগ 32, আমি খালি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। হ্যাঁ, যোগ আমরা করব না, যোগ 52 যোগ 62 যোগ 72। ঠিক আছে, এটাকে যোগ করতাম, যোগফলটাকে 7 দিয়ে ভাগ করতাম, যেটা হতো সেটা হতো আমাদের গড়। কিন্তু এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, কি আমরা একটা জিনিস দেখে নিলাম এখানে, যে প্রতিটা যে সংখ্যা আছে না, প্রথম দিন 12টা, তারপর দিন 22টা, তারপর দিন 32টা, তারপর দিন 42টা, দেখো প্রতিটা সংখ্যার মধ্যে কিন্তু গ্যাপ কত আছে? 10। কত আছে? 10। প্রতিটা সংখ্যার মধ্যে কিন্তু গ্যাপ কত? 10। বুঝতে পারছো তোমরা? যখনই এরকম গ্যাপটা সেম থাকবে না, প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপটা কনস্ট্যান্ট থাকবে, সেম থাকবে, 10 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 4 হতে পারে, 7 হতে পারে, যে যা কিছু হতে পারে, যখনই এরকম থাকবে তখনই তার গড় বের করার শর্টকাট পদ্ধতি কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এখানে কয়টা সংখ্যা আছে? 7টা। কয়টা সংখ্যা আছে? 7টা। এটা 12টা যদি 1 নম্বর হয়, 72টা হচ্ছে 7 নম্বর। ঠিক আছে, তো কয়টা সংখ্যা আছে? 7টা। 7 কি বেজোড়, মানে বেজোড় সংখ্যক সংখ্যা আছে। বিজোড় সংখ্যক যখন সংখ্যা থাকবে আমরা কি করব, সিম্পলি এই 7 + 1, মানে যতটা সংখ্যা থাকবে, 7টার জায়গায় 9টা, 11টা, 13টা যেটাই থাকতো, তার সাথে +1 করতাম, /2 করে দিতাম। তাহলে কত হবে? 7 আর 1 যোগ করলে 8, 8/2 মানে 4। তার মানে কি গড় 4? না, গড় 4 না। গড় কত? গড় হলো এই 4 নাম্বার সংখ্যাটাই গড়। 4 নাম্বার সংখ্যাটাই হবে পুরো রাশিটার গড়, সবগুলোর যোগফলের গড়। তার মানে 12 হচ্ছে 1 নম্বর, 22 2 নম্বর, 32 3 নম্বর, 42 4 নম্বর। এই 42টা হলো 4 নম্বর। তার মানে এই পুরোটা যোগ করে 7 দিয়ে ভাগ করলে আমাদের কত বেরোবে? 42, যেটা হয় আমাদের গড়। বোঝা গেল? দেখো, তোমাদেরকে আমি বোঝানোর জন্য এত কিছু লিখলাম, কিন্তু তোমরা পরীক্ষা হলে যখনই এই অঙ্কটা দেখবে, কিচ্ছু না, হ্যাঁ কয়টা সংখ্যা আছে? 7টা। তার মানে 7 যোগ 1 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তার মানে 4 নম্বর সংখ্যা কত? 42। এটাই হয়ে যাবে আমাদের গড়। বোঝা গেল? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, অঙ্কটা কিন্তু সোজা। কেউ যদি এটা মনে না রাখতে পারে, সে কী করবে? যোগ করবে, যোগ করে 7 দিয়ে ভাগ করে উত্তরটা বের করে নেবে, সেও কিন্তু রাইট। কিন্তু কি আমরা কম সময়ের মধ্যে কি করে বের করব সেটা আমরা এই অঙ্কটাতে দেখলাম কিন্তু। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। তার আগে একটা কথা বলে রাখি, দেখো কোথায় আমাদের কোন জিনিসটা কাজে লাগবে সেটা বলা মুশকিল। ঠিক আছে, তাই আমাদেরকে সব কিছু শিখতে লাগবে, জানতে লাগবে, আর কোশ্চিন দেখে সেখানে কোনটা অ্যাপ্লাই হবে সেটা কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে আমাদের। যা পদ্ধতি, যেটাতে আমার কম সময় লাগে সেইভাবেই আমাদেরকে করতে হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কী আছে দেখি। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, খুব একটা ভালো অঙ্ক। কি বলেছে, 15% লবণাক্ত জল লবণ দ্রবণ থেকে 30 কেজি জল বাষ্পাকারে উড়িয়ে দেওয়ার পর অবশিষ্ট দ্রবণে লবণের পরিমাণ 20%। পূর্বে কত কেজি দ্রবণ ছিল? ঠিক আছে, একটা লবণগুলা জল, ঠিক আছে, সেই লবণগুলা জলে কি বলেছে, 15% লবণ আছে। লবণগুলা জলে 15% লবণ আছে। এবারে সেখান থেকে 30 কেজি জল বাষ্পাকারে উড়ে গেল। দেখো, লবণ কিন্তু বাষ্পাকারে উড়ে না। ঠিক আছে, লবণ জল যদি বাষ্পাকারে উড়ে, সেখান থেকে লবণটা উড়বে না, লবণ যেটা তো সেটাই থাকবে। কী হবে? জলটা কমে যাবে। কত কেজি জল কমে গেছে? 30 কেজি জল কমে গেল। এরপরে কি হলো, ওই যে দ্রবণটা, লবণ জলের দ্রবণটা আছে, সেখানে কী হলো, লবণের পরিমাণ বেড়ে হয়ে গেল 20%। বেড়ে হয়ে গেল কি পার্সেন্ট? 20%। তাহলে কি বলেছে এখানে,
যে পূর্বে কত কেজি দ্রবণ ছিল। ঠিক আছে, দেখো এক্স ধরে করব, আমাদের অঙ্কটা বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে, এক্স ধরে করলে তোমরা কখনো ভুলবে না অঙ্কটা। আমরা ধরে নিচ্ছি যে একদম টোটালে লবণ আর জল মিলে আছে এক্স লিটার বা এক্স কেজি। দেখো এখানে জল তো কেজিতে হয় না, লিটারে হয়, তবু এখানে কেজি লেখা আছে, তো যেটা লেখা আছে আমরা সেটাই বলি। ধরে নিলাম আমরা লবণ জল আছে টোটালে এক্স কেজি। এবার তার মধ্যে 15% লবণ। এবার 15% লবণ মানে কি, লবণ কতটা আছে, মানে এক্স গুণ এই 15/100, এক্স গুণ 15/100, 15 দিয়ে কাটো, 15 দিয়ে তো কাটবে না, 5 দিয়ে কাটবে, 5 3 15, 5 20 100, তার মানে এক্স আর 3 গুণ করলে 3x, নিচে 20। দেখো 3x/20, এটা হয়ে গেলো আমাদের লবণের পরিমাণ। তো এই লবণের পরিমাণটা তো সেমই থাকবে না, 3x/20 থাকবে লবণ, কিন্তু কি হবে, জল কমে যাবে, মানে পুরো দ্রবণটা কমে যাবে। ঠিক আছে, পুরো দ্রবণটা থেকে জল কমে যাবে। এবারে পুরা ছিল এক্স কেজি, তার মানে এখন পুরাটার ওজন কত হবে, x - 30 কেজি, ঠিক কি না? এক্স কেজি ছিল পুরাটা, তার মধ্যে থেকে 30 কেজি জল চলে গেলো, তাহলে এখন আছে x - 30 কেজি। এবারে কি বলেছে, এই x - 30 কেজিরই যেটা লবণটা আছে এটা হচ্ছে 20%। মানে এবারে যদি আমরা এখানে পার্সেন্টেজটা বের করি, দেখো তার মানে টোটাল দ্রবণ আমাদের x - 30 কেজি, আর তার মধ্যে লবণ আছে 3x/20। তার মানে আমরা অনুপাতটা বের করি কীভাবে, এই 3x/20 বাই টোটাল দ্রবণ কত x - 30, পার্সেন্টেজ বের করার জন্য ইন্টু 100 প্রশ্নানুসারে কী বলে দিছে, যে এই যে আমরা যেটা বের করলাম সেটাই হলো সমান 20%, সেটাই হলো কত 20%। এবার দেখো সলভ করো কত হবে, তার মানে এই 3x/20, এই x - 30টা এখানে গুণ আকারে যদি লিখি তাহলে 1/x - 30 হয়ে যাবে। কেন লিখলাম, তোমাদের বোঝার সুবিধার জন্য লিখলাম। ঠিক আছে, গুণ 100 ইজিক্যাল টু 20 হলো। এই 0 দিয়ে 0কে কাটো, 2 দিয়ে কাটো, 10কে 2 5 10, 2 5 10, 5 দিয়ে 20কে কাটো, 5 4 20। এবারে কোনাকুনি গুণ করো, কত হবে, 4 আর নিচের x গুণ করলে 4x মাইনাস 4 আর 3 12, পিছনে একটা শূন্য, সমান সমান এই 3xটা ওদিকে গেলে 3x। এখান থেকে আবার সলভ করো, কত হবে দেখো, এই 4x এই 3xটা এদিকে চলে আসলে -3x ইজিক্যাল টু 120। এখান থেকে আমরা লিখতে পারি যে x ইজিক্যাল টু কত 120, এক্সের ভ্যালু কত 120। তো আমরা তো ওটাই ধরেছিলাম, পূর্বে কত কেজি দ্রবণ ছিল, x ধরেছিলাম, তার মানে এক্সের ভ্যালু 120, তার মানে পূর্বে 120 কেজি দ্রবণ ছিল। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো আজকের ভিডিওর যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভালো প্রশ্ন। ঠিক আছে, দেখো কি বলেছে, একটি পরীক্ষায় 100টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর বরাদ্দ রয়েছে, কিন্তু ভুল উত্তর দিলে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য হাফ নাম্বার কেটে দেওয়া হবে। একজন ছাত্র 87টি প্রশ্নের উত্তর দিয়ে 72 নম্বর পেল। ছাত্রটি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? দেখো এই অঙ্কটাও আমরা তোমাকে মানে দুইভাবে করব। ঠিক আছে, যার যেটা পছন্দ সেভাবে করবে। ঠিক আছে, প্রথমে আমরা যেটা পদ্ধতি মানে নর্মাল যেটা প্রসেস সেই প্রসেসে করব, তারপরে আমি তোমাদেরকে আমার যেটা প্রসেস সেই প্রসেসটা দেখাবো। ঠিক আছে, চলো কি বলেছে, যে 100টা প্রশ্নের মধ্যে ও 87টা প্রশ্নের উত্তর দিয়েছে, তার মধ্যে 72 নাম্বারও পেয়েছে, 72 নাম্বার পেয়েছে। ঠিক আছে, এবারে দেখো আমরা ধরে নিচ্ছি যে একজন শিক্ষার্থী সে এক্সট্রা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে? এক্সট্রা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এবারে তার মানে সে ভুল উত্তর কয়টা দিয়েছে? দেখো সঠিক ভুল মিলে তো সে 87 বা 87টা প্রশ্নের উত্তর দিয়েছে, তার মানে সে ভুল প্রশ্নের উত্তর দিয়েছে এই 87 - এক্সট্রা প্রশ্নের সে ভুল উত্তর দিয়েছে। এইবারে একটা প্রশ্নের জন্য একটা প্রশ্নের সঠিকের জন্য যদি 1 নাম্বার পায়, তাহলে এক্সট্রা সঠিক প্রশ্নের জন্য কত নাম্বার পাবে? ওই এক্স নাম্বারই পাবে, 1 × x মানে কত এক্স। এবার একটা ভুল উত্তরের জন্য যদি হাফ নাম্বার কাটা যায়, তাহলে এই 87 -
এক্স, এতগুলো ভুল উত্তরের জন্য কত নাম্বার কাটা যাবে? এর সাথে গুণ করে দেবো হাফ, এর সাথে হাফ গুণ করে দিলাম। এইবারে দেখো এই এক্সটা, এই যে এক্স আছে এটা সে নাম্বার পেয়েছে, তার মধ্যে থেকে এই 87 মাইনাস এক্স ইন্টু 1/2 এই নাম্বারটা সে নেগেটিভ মার্কিংয়ের জন্য বাদ চলে গেছে। তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, মোট নাম্বার থেকে নেগেটিভ মার্কিংটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কী পাবো? কত নম্বর পেলো সেটা পাবো। আর প্রশ্নে সেটা বলে দিয়েছে কত? 72। বোঝা গেল? জাস্ট সলভ করো। এক্স মাইনাস, দেখো এখানে কত? 87 মাইনাস x/2, তোমাদেরকে বোঝার জন্য আমি লিখাচ্ছি, হ্যাঁ, এটা ইজগাল টু 72। এবার দেখো এখানে কী হবে? লসাগু হবে 2, এখানে হবে 2x মাইনাস 87 মাইনাসে প্লাস এক্স ইজগাল টু 72। এবারে কত হবে দেখো? 2x আর x যোগ করলে 3x মাইনাস 87 ইজগাল টু 72 দুগুণা 144। এবারে কত হবে দেখো? এক্স 3x ইজিক্যাল টু এই 144 মাইনাসটার দিকে গেলে প্লাস 87 হবে না? এবারে দেখো এখানে কি হবে? এক্স ইজিক্যাল টু উপরে যোগ করলে কত হবে? 2 2 1, নিচে হবে 3, এই তিনটার দিকে গেলে নিচে চলে যাবে। তো 3 দিয়ে ভাগ করলে কত হবে দেখো? 3 সাথে 21, 3 সাথে 21 77। এক্সের ভ্যালু কত? 77। এক্স আমরা কী ধরেছিলাম? সঠিক উত্তরের সংখ্যা। তার মানে কয়টি মানে উত্তর সঠিক দিয়েছে? 77টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। টোটাল 87টা প্রশ্নের উত্তর দিয়েছিল, তার মধ্যে 77টা সঠিক হয়েছে, 10টা ভুল হয়েছে। তার মানে 10টার জন্য 5 নাম্বার কাটা চলে গেছে। 77 থেকে 5 চলে গেলে 72। ঠিকই আছে। তার মানে কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে? 77। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো দেখো এই অঙ্কটাই তোমাদেরকে বললাম যে আমি আমার কিভাবে করেছি বা আমার পদ্ধতিটা কি সেটা তোমাদেরকে বলে দেবো। দেখো তোমরা আরেকভাবে এই অঙ্কটা করতে পারো। কিভাবে? দেখো বলে দিচ্ছি। এখানে কি বলেছে? 72 নাম্বার সে পেয়েছে, কিন্তু সে 87টা প্রশ্নের উত্তর দিয়েছে। তার মানে কি? তার মানে এই 72 নাম্বার যে পেয়েছে, 72 নাম্বার পেয়েছে ধরলাম, তার মানে সে যদি ধরে নাও 1 নাম্বার বেশি, মানে একটা প্রশ্ন বেশি দিত, একটা প্রশ্ন বেশি সঠিক দিত, মানে 73টা প্রশ্নের উত্তর করে আসতো, তাহলে কি হতো? 73টা প্রশ্নের সঠিক উত্তর করে আসলে সে 73 নাম্বার পেত। আমরা ধরে নিচ্ছি সে 72টা প্রশ্নের সঠিক উত্তর করে আসছে, 72টাই প্রশ্ন অ্যাটেম্প্ট করেছে, 72টাই সঠিক করছে, তাই 72 নাম্বার পেয়েছে। হলো? এবারে প্রশ্ন তো বলেছে যে সে 72 করেনি, তার থেকে বেশি অ্যাটেম্প্ট করেছে, 87টা অ্যাটেম্প্ট করেছে। আমরা ধরে নিচ্ছি সে যদি 72-এর বদলে 73টা অ্যাটেম্প্ট করতো। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, বুঝতে প্রথমে তোমাদের হয়তো অসুবিধা হবে, কিন্তু একবার যদি তোমরা বুঝে যাও তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমাদের আর এত কিছু লেখালেখি করে করতে হবে না, খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। 72 নাম্বার আমি ধরে নিলাম প্রথমে যে 72টাই সঠিক উত্তর করে আসছে, 72টাই অ্যাটেম্প্ট করেছে, তাই 72-এ 72 পেয়েছে, ব্যাস, কোনো ভুলভাল করেনি। এইবারে দেখো 72-এর বদলে যদি 73 হইতো, সে যদি 73টা অ্যাটেম্প্ট করতো, আর ধরে নাও 72টা ঠিক করছে, একটা ভুল করছে, তাহলে কী হতো? তার হাফ নাম্বার মাইনাস হতো, তাহলে সে 72 পেতো কি? 72 পেতো না। তার মানে সে কত পেতো? হয়তো 71.5 নাম্বার পেত, কিন্তু সেটা তো হয়নি। হয়েছে কি? হয়নি। তার মানে দেখো এখান থেকে আমরা বলতে পারি, তার মানে সে 72 নাম্বারই ওর থাকবে যখন সে এর সাথে একটা সঠিক করবে আর তার সাথে 2টা ভুল করবে। তাহলে কি হবে? একটা সঠিক যখন করবে তার 1 নাম্বার বেড়ে যাবে, কিন্তু এই 1 নাম্বারটা মাইনাস হবে যখন সে 2টা ভুল করবে। তাহলে হাফ হাফ করে 1 মাইনাস হয়ে যাবে। তার মানে সে যদি 72টার বদলে 72 আর 3 75টা অঙ্ক করতো, তাহলে কি হতো? তাহলেও কিন্তু সে 72 নাম্বার পেতে পারতো। কিভাবে? যে 73টা ঠিক করছে, 2টা ভুল করছে। 73টা প্রশ্নের সঠিক উত্তর করে 73 নাম্বার পেয়েছে, 2টা প্রশ্নের ভুল উত্তর দিয়ে 1 নাম্বার বাদ চলে গেছে, তাই সে 72ই পেয়েছে। তার মানে
এই তিনটা প্রশ্নের একটা সেট যদি এরকম কন্ডিশনে হয় যে একটা ঠিক দুইটা ভুল, একটা ঠিক দুইটা ভুল, এরকম করে যদি ও তিনটা সেট যদি বাড়াতে থাকে তাহলে কিন্তু ওর নাম্বার 72ই থাকবে। ওর প্রশ্ন অনেকগুলো অ্যাটেম্প্ট সে করতেই পারে। তার মানে 72 একটা সেট কত হলো 75, কিন্তু সে তো 75টার অ্যাটেম্প্ট করেনি, কত করেছে 87টা। তাহলে দেখো আরেকটা সেটেও এরকম একটা ঠিক দুইটা ভুল হতে পারে। তাহলে কত হলো 75 আর 3 78। ঠিক আছে, তার মানে বুঝতে পারছি আমরা তিনটা করে বাড়তেছে সেট। এবারে দেখো সে এই 72 থেকে 87 মানে 87 থেকে 72 কত হয় 15। তার মানে 15 আর 15 এখানে আছে, মানে 15টা কোশ্চিন বেশি। আর প্রত্যেকটা কোশ্চিনের এখানে যে সেটগুলো আমাদের তৈরি হয়েছে সেটা 3টার করে সেট তৈরি হয়েছে। তার মানে 15টা হতে গেলে আমাদের আরও মানে 5টা সেট লাগবে। 2টা সেট হলো, এখানে একটা সেট ধরে নাও 3টা, এখানে একটা সেট 4টা, এখানে একটা সেট 5টা সেট এরকম হলো। মানে একটা সঠিক দিল 2টা ভুল করলো, আবার একটা সঠিক দিল 2টা ভুল করলো, আবার একটা সঠিক 2টা ভুল, আবার একটা সঠিক 2টা ভুল, আবার একটা সঠিক 2টা ভুল। তাহলে কি হলো, সে ঘুরে ফিরে 72 নাম্বারই পেল। কিন্তু দেখো সে টোটালে কয়টা অ্যাটেম্প্ট করলো, এই 72টা কোশ্চিন তো আগে করেছিল, এখানে 3 3 3 3 3 15টা হয়ে গেল, মানে সে 87টা কোশ্চিনই অ্যাটেম্প্ট করলো। এর বলে কি হলো দেখো, সে 72টা সঠিক দিয়েছিল প্রথমে, এবারে কয়টা দিল 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 5টা সে আরও বেশি সঠিক অ্যান্সার করে এসেছিল। তাহলে 72 আর 3 কত হয়ে গেল, 72 আর 5 কত হয়ে গেল 77। তার মানে সে 77টা কোশ্চিন সঠিক করে আসছিল। আর এখানে 2 2 2 2 2 5টা 2 মানে 10টা কোশ্চিন সে ভুল করে এসেছিল। তার মানে ছাত্রটি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, 77টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। তাহলে এই টাইপের প্রশ্নগুলো আসলে আমরা কি করব, আমরা প্রথমে দেখে নিব এই সেটটা কতটা হচ্ছে। ধরে নাও এখানে যদি এরকম হতো যে একটা ভুলের জন্য 1/33 নাম্বার কাটা হবে, মানে বা একটা ভুলের জন্য 1/4 নাম্বার কাটা হবে, মানে 4টা ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা হবে। এরকম যদি হতো তাহলে আমাদের সেটটা কী হতো তৈরি, এই 1 আর এখানে হয়ে যেত 4, মানে 5টার একটা সেট হতো। বুঝতে পারলে তোমরা? তো দেখো তাহলে আমরা কী করতাম, সেখানে কত নাম্বার পেলো আর কত অ্যাটেম্প্ট করলো সেটার বিয়োগফলটা বের করব, সেটাকে আমরা ভাগ করে দেবো এই সেট সংখ্যা দিয়ে, যেটা হবে সেটা আমরা অ্যাড করে দেবো আমাদের প্রাপ্ত নাম্বারের সাথে। তাহলেই হয়ে গেল আমাদের উত্তর, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? দেখো তোমাদের বুঝতে হয়তো এটা একটু অসুবিধা হতে পারে, কঠিন লাগতে পারে, কিন্তু একবার বুঝে গেলে তোমাদের আর মানে খাতা কলমও ইউজ করতে হবে না, মুখে মুখে হয়ে যাবে কিন্তু এই অঙ্কগুলো। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কী বলেছে, দেখো এটাও খুব একটা ভালো প্রশ্ন। তোমাদেরকে আজকে আমি বলে দিয়েছিলাম শুরুতেই যে আজকের যে সেটটা তৈরি হয়েছে বা আজকের যে প্রশ্নগুলো আছে একদম খুবই হাই কোয়ালিটির প্রশ্ন, একদম পরীক্ষায় আসার মতো। দেখো কি বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা সব মিলিয়ে 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বাক্সে 50 পয়সার মুদ্রা কয়টি আছে? ঠিক আছে, 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে 1 টাকা আছে এক্সটা, 50 পয়সা আছে ওয়াইটা, আর 25 পয়সা আছে জেডটা। ঠিক আছে, তাহলে এবারে এদের মূল্য কত হবে? 1 টাকা যদি এক্সট্রা থাকে তাহলে এর মূল্য হবে 1x, 50 পয়সা যদি ওয়াইটা থাকে তাহলে এর মূল্য হবে y/2, 25 পয়সা যদি জেডটা থাকে তার মূল্য হবে z/4। বুঝতে পারলে কি না? 50 পয়সা মানে কি 1/2 টাকা, সেটা দিয়ে 1/2 দিয়ে ওয়াইকে গুণ করলাম। 25 পয়সা মানে কি 1/4 টাকা, এই 1/4 দিয়ে জেডকে গুণ করলাম, তাহলে এটা হয়ে গেলো তাদের মূল্য 1/x, y/2 আর z/4। এটা হয়ে গেলো মূল্য। তিনটা আমরা ধরে নিয়েছিলাম XYZ সংখ্যা, তাদের মূল্য বের করলাম আমরা XY/2 Z/4। এবারে কি বলেছে, এই মূল্যের অনুপাতটাই হচ্ছে এটা কত, 5:3:2, 5:3:2, 5:3:2। ঠিক আছে, তার মানে এই x বাই y/2 ইজ ইকুয়াল টু 5/3। ঠিক কি না? এই x
বাই ওয়াই বাই টু ইজিক্যাল টু 5/3। এখান থেকে আমরা এরকম লিখতে পারি না যে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু, দেখো এটা 1/2টা এখানে আছে 1/2, উল্টে গেলে এখানে কি হবে, এখানে 2/y হবে না, 2 হবে, 2টা এবার নিচের সাথে গুণ হয়ে যাবে। তোমাদেরকে বুঝাতে পারলাম কি পারলাম না? মানে দেখো তোমরা যদি বুঝতে না পারো তো এইভাবে লিখে দিচ্ছি। দেখো এক্স এই y/2টা এখানে গুণ হলে কী হবে, এরকম হবে না, 2/y ইজিক্যাল টু 5/3। তার মানে এখান থেকে কী হবে, এই x/y ইজিক্যাল টু 5/6, x/y ইজিক্যাল টু 5/6 হলো, x/y ইজিক্যাল টু 5/6। তার মানে কি x/y ইজিক্যাল টু 5:6। এবারে আবার এখান থেকে আমরা দেখো ওয়াই আর জেডের যদি রিলেশন বের করি, এই y/2 = z/4 ইজিক্যাল টু 3:2। এবারে দেখো ইস্টু মানে ভাগ, ভাগ উল্টে লিখলে কী হবে, গুণ। তার মানে y/2 গুণ 4/z ইজিক্যাল টু 3/2। তার মানে কত হবে দেখো, এই y দেখো 2 আর 4কে কাটলে 2, তার মানে y নিচে z ইজিক্যাল টু কত হবে, এই 2 আর এই 2 গুণ হয়ে যাবে, মানে 3/4 হলো। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে y/z ইজিক্যাল টু 3:4 হলো। এবার দেখো এখান থেকে আমরা ডাইরেক্ট এই x/y z লিখতে পারি না, কীরকম, xy এর কত 5:6, জেডটা নাই যেহেতু এই 6টাই বাড়িয়ে দেবো। এবারে ওয়াই জেডের ভ্যালু কত 3:4, আগে এক্সটা নাই তো ওয়াইটাই বাড়াই দেবো। এবারে কত হবে, 5 3 গুণ করলে 15, 6 আর 3 গুণ করলে 6 আর 3 গুণ করলে 18, 6 আর 4 গুণ করলে 24 হলো। তার মানে এক্স ওয়াই জেডের ভ্যালুর ওয়াই জেডের অনুপাত কত, 15:18:24, 15:18:24 হলো। এটা হয়ে গেল আমাদের এক্স ওয়াই জেড। আমরা ধরেছিলাম যে কতগুলো সংখ্যা আছে, এক্স ধরেছিলাম 1 টাকা, ওয়াই ধরেছিলাম 50 পয়সা, জেড ধরেছিলাম 25 পয়সা। আমাদের কি চেয়েছে, 50 পয়সার মুদ্রা কয়টা আছে, তার মানে ওয়াই কতগুলো আছে এটা আমাদেরকে চেয়েছে, ঠিক আছে। তার মানে এই 15:18:24 এর যোগফল কত, 15:18:24 এটা যোগ করলে হবে 57। এবারে আমাদের মোট মুদ্রা আছে 570টা। এবারে তার মধ্যে ওয়াই বা 50 পয়সার মুদ্রা কতগুলো আছে বের করতে গেলে কী করতে হবে আমাদের, দেখো এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ এটা মনে রাখবে, 57, ঠিক আছে। দেখো কত হয়েছিল আমাদের অনুপাতগুলোর যোগফল 57, কত ছিল এই x/y z কত ছিল, এই 15:18:24 হলো। এবারে মোট মুদ্রা আছে 570টা, 570, তার মধ্যে থেকে ওয়াই কতগুলো আছে, ওয়াইয়ের অনুপাত কত, ওয়াইয়ের অনুপাত 18, তার মানে 18, নিচে কত হবে, নিচে হবে এটার যোগফল 15:18:24 যোগ করলে 57 দিয়ে কাটো 10 দিয়ে 18কে গুণ করলে 180। তার মানে ওয়াইয়ের সংখ্যা মানে 50 পয়সার মুদ্রা আছে 180টা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? দেখো আমি তোমাদেরকে বোঝালাম অঙ্কটা, তাই তোমাদেরকে করে করে দেখালাম, তাই আমার সময় লাগলো। তোমরা যখন নিজেরা বুঝে নিজেটা করবে এত সময় লাগবে না। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 2 ঘন্টায় ও স্রোতের অনুকূলে 1 কিমি যায় 20 মিনিটে, স্থির জলে 5 কিমি যেতে নৌকার সময় কত লাগবে? ঠিক আছে, সময় কত লাগবে। দেখো কি বলেছেন, স্রোতের প্রতিকূলে গতিবেগ, প্রতিকূলের গতিবেগটা দেয়নি কিন্তু আমরা বের করতে পারবো কি না। 2 কিমি যায় 2 ঘন্টায়, 2 কিমি যায় 2 ঘন্টা, তার মানে
1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 1 কিলোমিটার। তার মানে প্রতিকূলে গতিবেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা হলো। এবারে অনুকূলে গতিবেগ কত? দেখো অনুকূলে 1 কিলোমিটার যায় 20 মিনিটে, 20 মিনিটে যায় 1 কিমি। এখান থেকে 60 মিনিটে কত যাবে? 60 মিনিটে 3 কিমি যাবে। তার মানে অনুকূলে বেগ কত হয়ে যাবে? 3 কিলোমিটার প্রতি ঘন্টা, 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে কি বলেছে? স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? দেখো তার মানে নৌকার অনুকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলে বেগ দেওয়া আছে, অনুকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলেও বেগ দেওয়া আছে। তাহলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ বের করার নিয়ম কি? অনুকূল আর প্রতিকূল দেওয়া আছে, স্থির জলে নৌকার গতিবেগ বের করার নিয়ম হলো এই প্রতিকূলের অনুকূলের বেগ যোগ প্রতিকূলের বেগ বাই 2 সমান সমান করলে কাটাকাটি করলে কত হবে? দেখো 3 আর 4 বাই 2 মানে 2। তার মানে নৌকার বেগ হচ্ছে 2 কিমি প্রতি ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এইবারে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 2 কিলোমিটার যেতে লাগে 1 ঘন্টা, 4 কিলোমিটার যেতে সময় লাগবে 2 ঘন্টা, আরও 1 কিলোমিটার যেতে সময় লাগবে আধা ঘন্টা, মানে 2 ঘন্টা 30 মিনিট। দেখো মুখে মুখে হয়ে গেল, লেখার প্রয়োজন নেই। মানে 2 ঘন্টা 30 মিনিট। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো আজকের প্রশ্নগুলো কিন্তু, আজকের যতগুলো প্রশ্নই আমরা করলাম, আজকের সব প্রশ্নগুলাই কিন্তু হাই কোয়ালিটির ছিল। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন, এমন কোনো প্রশ্ন ছিল না যেটা মানে ভালো না। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ভালো ছিল, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ছিল। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে করো, ভালো করে তোমরা যদি এই প্রশ্নগুলো করো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অনেক হেল্প পাবে, পরীক্ষায় অনেক তোমাদের লাভ হবে। বোঝা গেল? চলো এই প্রশ্নটা কী আছে দেখি। কি করবো এই অঙ্কটা? দেখো কি বলেছে, 1 থেকে 31 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? দেখো বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা যেটাই বলতো না কেন, আমরা কি করতাম? দেখো প্রথম সংখ্যা কি আছে আমাদের 1, শেষ সংখ্যা কি আছে আমাদের 31। দেখো দুটাই তো বিজোড় না, আমাদের তো জোড় বা অন্য কিছু বলেনি। আমাদের যদি বলতো 2 থেকে 32 পর্যন্ত, যদি এরকম বলতো 2 থেকে 32 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত, তাহলে আমরা 2 এর পরে বিজোড় সংখ্যা কত? 3, আর 31-এর আগের বিজোড় সংখ্যা কত? 31। এইগুলার আমরা গড় বের করতাম যে 3 থেকে 31। ঠিক আছে, এখানে যেহেতু দুটাই বিজোড়ই আছে, বিজোড় থেকে স্টার্ট বিজোড় থেকে শেষ, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। 1 থেকে 31 বলেছে আমাদের, আমরা কি করব? সিম্পলি 1 আর 31কে যোগ করে দেবো, 2 দিয়ে ভাগ করে দেবো। কত হবে? 31 আর 1 যোগ করলে 32, 32/2 মানে 16। আমাদের নির্ণয় উত্তর হয়ে যাবে 16। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 18.5 মিটার, ব্যাসার্ধ কত? একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 18.5 মিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? দেখো বৃত্তটার আমরা পরিধি ধরে, বৃত্তটার আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, বৃত্তটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, তাহলে আমাদের বৃত্তের পরিধি কত হবে? 2πr। পাই মানে কত? 2 × 22/7 গুণ আর, 2πr। এবারে কি বলেছে? ব্যাসার্ধ, ব্যাসার্ধের পার্থক্য, মানে এখান থেকে যদি আমরা আর মাইনাস করে দিই, মানে ব্যাসার্ধটাকে মাইনাস করে দিই, তাহলে কত হবে? সমান সমান এই 18.5। বোঝা গেল? এবারে দেখো এবার সলভ করব। এখানে হবে 7, উপরে কত হবে? 44r মাইনাস আর ইজুয়াল টু এই 18.5 হলো। এবারে দেখো লসাগু করলে হবে 7, উপরে হবে 44r মাইনাস 7r ইজুয়াল টু এই 18.5। দেখো আমি তোমাদেরকে লিখে লিখে করাচ্ছি, তাই এতটা জায়গা লাগছে। হ্যাঁ, তোমরা কিন্তু তাড়াতাড়ি স্টেপ জাম্প করে তাড়াতাড়ি করতে পারো। দেখো 44 থেকে 7 চলে গেলে হবে 37। এখানে ইজুয়াল 37r ইজুয়াল টু কত হবে? এই 18.5 ইন্টু 7, 18.5 ইন্টু 7। ঠিক আছে, এবারে দেখো এইবারে কি আছে? আর সমান সমান কি হয়ে যাবে? এই 18.5 গুণ 7 নিচে হয়ে যাবে 37। দেখো আমরা যদি কাটাকাটি করি, তাহলে কী হবে? 37 দিয়ে এই 185কে
কাটাকাটি চলে যাবে, 37 দিয়ে 185কে কাটাকাটি গেলে হবে 5, 37 5 185, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি 5, যেহেতু এক ঘর পর দশমিক তাই এক ঘর পর দশমিক 0.5। এবারে 7 × 0.5 গুণ করলে কত হবে, 7 5 35, এক ঘর পর দশমিক মানে 3.5। তার মানে আর এর ভ্যালু হয়ে গেল আমাদের 3.5, তার মানে আমাদের উত্তর হয়ে গেল 3.5, তার মানে বৃত্তটার পরিধি কত ছিল 3.5, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। পরবর্তী অঙ্কটা কী আছে দেখো, কি বলেছে 0.9 × 0.09 ডিভাইড 0.009 × 0.0009 হয়। দেখো সিম্পলি আমরা কি করব, লিখে নেব। দেখো 0.9 ইন্টু কি বলেছে 0.09, দেখো 0.09 লেখা আছে তো আমি 0.09 লিখছি এটাকে, ভাগ চিহ্ন মানে ডিভাইড 0.009 ইন্টু আবার কি আছে 0.0009 হলো। এবার দেখো এখানে কি আছে 3 ঘর পর দশমিক আছে, তার মানে এখানে 3 ঘর, নিচে 3 ঘর পর দশমিক আছে, উপরে এখানে 2 ঘর, এখানে 1 ঘর, উঠে দিলাম 3 ঘর 3 ঘর হয়ে গেল। এই 9 কেটে দিলাম, তার মানে কি হলো এই 9 আর 9 গুণ করলে 9 9 81। এখানে কয় ঘর পর দশমিক আছে দেখো 1 2 3 4, 4 ঘর পর দশমিক, তার মানে এখানেও 4 ঘর পর দশমিক দিতে হবে। 81 তো 2 ঘর হয়ে গেল, এখানে একটা 0, এখানে একটা 0, তারপরে এখানে দশমিক, তার মানে এই 0.0081 এটা হয়ে যাবে আমাদের উত্তর। দেখো অপশন ভুল দেওয়া আছে, হ্যাঁ অপশন ভুল দেওয়া আছে, 0.0081 এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি সংখ্যার 16% হয় 216, তবে সংখ্যাটির 10% কত? দেখো সিম্পলি 16% ইজিক্যাল টু যদি 216 হয়, তার মানে 1% সমান সমান কত 216/16, তার মানে 10% সমান সমান কত হবে 216/16 ইন্টু 10। দেখো কাটো 8 দিয়ে কাটো, 8 2 × 16, তারপরে কত হবে 8 দিয়ে কাটলে 8 2 16, মানে 5 বাজবে 56, 8 7 56 27, এখানে হবে বাই 2। দেখো এখানে 10 দিয়ে আমরা 2 দিয়ে আমরা 10কে কাটতে পারি, তার থেকে ভালো হয় কি 2 দিয়ে যদি আমরা 2 দিয়ে আমরা 10কে কাটি, 2 দিয়ে 10কে কাটলে কত হবে 2 5 10, এবারে 5 7 কত 35, 35-এর 5 হাতে থাকবে 3, 5 2 × 10 3 13, 135 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেব ও হিরণ যথাক্রমে ঘন্টায় 4 কিলোমিটার ও 6 কিলোমিটার বেগে বিপরীত দিকে হাঁটা শুরু করলো, 2.5 ঘন্টা পর তারা পরস্পর থেকে কত দূরে অবস্থান করবে? ঠিক আছে, কী বলছে, দেব এদিকে হাঁটা শুরু করলো আর হিরণ এদিকে হাঁটা শুরু করলো, একজন 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, একজন 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। দেখো যখনই দুজন একজন আরেকজনের বিপরীত দিকে হাঁটা শুরু করবে না, তার মানে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা তাদের মানে বেগের যোগফলে অনুপাতে বাড়বে, মানে তাদের দূরে যাওয়ার যে গতিবেগ সেটা হয়ে যাবে এই দুটার গতিবেগের সমান, মানে যোগফলের সমান। তার মানে তারা পরস্পর থেকে 6 আর 4 যোগ করলে কত হয় 10, তাহলে তারা পরস্পর থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দূরে যাবে। তার মানে 2.5 ঘন্টায় কত কিলোমিটার যাবে? দেখো 2 ঘন্টায় যাবে 10 10 20 কিলোমিটার, 2.5 ঘন্টায় যাবে আধা ঘন্টায় যাবে আরও 5 কিলোমিটার, তার মানে 25 কিলোমিটার টোটাল। 1 কিলোমিটার 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার, আধা ঘন্টায় যাবে 5 কিলোমিটার, 2.5 ঘন্টায় যাবেন তার মানে 25 কিলোমিটার। তার মানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো এইটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।